মেহনুর এহসানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে কাঁদছে। কান্নার শব্দ থামানোর কোনো চেষ্টা নেই, গলা কাঁপছে, কেবল একটাই কথা উচ্চারণ করছে। দয়া করে একটা বার আমায় দাদাজানকে দেখতে দিন। একটা বার আমায় দাদাজানকে দেখতে দিন। প্রয়োজনে আপনি নিয়ে যাবেন, আবার ফিরিয়ে আনবেন, তাও দয়া করে নিয়ে যান। কিন্তু এহসান যেন আগুন হয়ে আছে। তার চোখে প্রচন্ড ক্রোধ, জল শক্ত হয়ে এসেছে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, চুপ। আর একটা শব্দ মুখ থেকে বের করবি না, বেয়াদব নারী। চুপচাপ বসে থাক। মেনু নিঃশ্বাস আটকে আসে, চোখ দুটো পানিতে ভরে যায় আরো বেশি। কি এমন ঘটলো যে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো? একটু পেছনে ফিরলেই পাওয়া যাবে সেই উত্তর। সকালের ঘটনা। বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করে একসঙ্গে নাস্তার টেবিলে বসেছে। মেনুর এহসানের পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে নিঃশব্দে পরিবেশন করছিল নাস্তা। ঠিক তখনই তাজিম সাহেব পাগলের মতো ছুটে বাড়িতে প্রবেশ করে। শ্বাসক্ষণ, চোখে আতঙ্ক, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠেন, দয়া করে মেহরুনকে নিয়ে আয় এহসান। বাবা কাল রাত থেকে খুব বেশি অসুস্থ, ওকেই শুধু দেখতে চাইছে। মাত্র একটাবার নিয়ে আয়। এহসানের মুখ কালো হয়ে ওঠে, চোখের কোণে তীব্র বিদ্বেষ। ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বলে, তোদের মতো কুকুরদের এই বাড়িতে ঢোকার সাহস দিল কে? তোরা যখন ইচ্ছে তখন চলে আসিস। মনিরুল সাহেব কঠিন গলায় বলেন, এহসান, এইসব বলার সময় নয়, তুমি মেহনুরকে নিয়ে যাও। তাজিম সাহেব আকুল স্বরে আবারও অনুনয় করেন, হ্যাঁ হ্যাঁ, তুই দয়া করে একবার নিয়ে আয়। এহসান ধীর পদক্ষেপে তাজিম সাহেবের সামনে এসে দাঁড়ায়, চোখের দৃষ্টি হিম শীতল তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারণ করে, আমি এহসান কাউকে দয়া করি না। চুপচাপ বেরিয়ে যা, নয়তো কুকুরের মতো মেরে বের করে দেব। তাজিম সাহেব হতবিহ্বল হয়ে মেহনুরের দিকে তাকান। তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ভাতিজি কাঁদছে, ঠোঁট চেপে রেখেছে, চোখে জল সামলানোর ব্যর্থ চেষ্টা করছে। এহসান আবার গর্জে ওঠে, তাজিম তালুকদার, বেরিয়ে যায় এখান থেকে। তাজিম সাহেব কিছু না বলে ফিরে যার পদক্ষেপগুলো ভারী হয়ে আসে। এহসান পেছন ফিরে তাকিয়ে দেখে মেহনুর ফুপিয়ে কাঁদছে। কোনো দিক না দেখে না কিছু শুনে সে তার হাত ধরে টেনে নিয়ে নিজে কক্ষে নিয়ে আসে, তাও সবার সামনে। কক্ষে আসার সঙ্গে সঙ্গে মেহনুর দপ করে মাটিতে বসে পড়ে। বুকের ভেতর একটা চাপা চেপে রাখা যন্ত্রণা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। দয়া করে একটা বার আমায় দাদাজানকে দেখতে দিন। একটা বার প্রয়োজনে আপনি সঙ্গে থাকবেন, নিয়ে যাবেন, ফিরিয়ে আনবেন, তাও দয়া করে যেতে দিন। শ্বাস কাঁপছে, গলা বুঝে আসছে, চোখের জল থামানোর কোনো নাম নেই। কিন্তু এহসানের মুখে একটু করুণা নেই, চোখের দৃষ্টি কঠিন, ছোটের কোণে তীক্ষ্ণ এক বিদ্রুপের রেখা। সে রুডো কণ্ঠে বলে, চুপ, একদম চুপ। আর একটা শব্দ মুখ থেকে বের করবি না, বেয়াদব নারী। চুপচাপ বসে থাক। ওই নোংরাদের নামও নিবি না আমার সামনে। কথাগুলো যেন বজ্রপাত হয়ে নেমে আসে মেহনুরের উপর। কিন্তু আজ মেহনুর আর আগের মতো নিশ্চুপ থাকলো না। তার রক্তে যেন বিদ্রুপের আগুন জ্বলে উঠল। এক ঝটকায় উঠে দাঁড়ায়, দু চোখে বিস্ফোরণ, হৃদয়ে দাবানল। বাঘিনীর ন্যায় এক তীব্র বিক্রমে এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে ফেলে। চোখের লালছিটে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুঁসে ওঠে, আপনি নিজেই একটা নোংরা, আর আমার বাবা আমার চাচাকে নোংরা বলছেন? লজ্জা থাকা উচিত আপনার, লজ্জা। নিজের আপন চাচাতো ভাইয়ের আপন মেয়েকে বিয়ে করতে লজ্জা লাগেনি? এহসানের চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু সে একটু হাত ছাড়ানোর চেষ্টা করলো না, বরং তার গাঢ় শীতল দৃষ্টি মেহনুরের মুখের দিকে স্থির হয়ে থাকলো। এক দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল, তারপর ঠান্ডা অথচ তীব্র কণ্ঠে বলে উঠে, তুই আমার বউ ভাতিজি নস। আর তোর দাদা, সে আমার আব্বার আপন ভাই নয়। মেহনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি কি- কি বলছেন আপনি? না না, তোর দাদা আমার আব্বার চাচাতো ভাই মাত্র। তার বাবা মা মারা যাওয়ার পর আমার দাদা তাকে বড় করেছেন, তাই তোকে এতদিন এই পরিবারের অংশ মনে করা হয়েছে, কিন্তু রক্তের সম্পর্কে তুই আমাদের কেউ নস। মেহনুর আরো এক ধাপ পেছনে সরে যায়। না, এটা সত্যি না, এটা মিথ্যে। এহসান ছোটের কোণে এক তাচ্ছিল্যের হাসি এঁকে বলে, তুই তো একবার আয়নায় গিয়ে নিজেকে দেখিসনি, তাই না? একবার আয়নায় গিয়ে দেখ, তোর কি মনে হয়? তুই আমাদের মতো পাগলের বাচ্চা। তুই শুধু এই বংশেরই নয়, এই দেশেরই নস তুই।
মেহনুর যেন গলায় কিছু আটকে গেছে এমন ভাবে তাকিয়ে থাকে তার দিকে, তারপর হাসতে হাসতেই বলে, পাগল হয়ে গেছেন আপনি, এসব বলছেন? পাপে পাগল হয়ে গেছেন। এসব সব মিথ্যে মিথ্যে। এহসানের ধৈর্য যেন ভেঙে পড়ে। সে দ্রুত বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের ফোনটা তুলে নেয়। আমি তোর জন্য প্রমাণ এনেছি মেহিনুর। সে ফোনের স্ক্রিনে কিছু খুঁজতে থাকে। কয়েক মুহূর্ত পর এক ছবি বের করে মেহনুরের সামনে তুলে ধরে। মেহনুরের প্রথমে তাকাতে চায় না, কিন্তু চোখ গিয়ে পড়ে ফোনের স্ক্রিনে। তাতেই সে হতভম্ব হয়ে যায়। তার শরীর যেন শূন্য হয়ে যায়, পা কাঁপতে থাকে। সে তাকিয়ে আছে ছবির দিকে, তারপর তাকাচ্ছে এহসানের দিকে। কে? ফোনের স্ক্রিনে হাসপাতালের একটি ছবি। শুয়ে আছেন এক মহিলা, একদম মেহনুরের মতো না, শুধু মতো না, একদমই সেই, শুধু বয়স বেশি। মেহনুর কাঁপা কাঁপা হাতে ফোনের দিকে ইঙ্গিত করে ফিসফিস করে বলে, আমি কি? মেহনুর অবিশ্বাস ভরা দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে আছে। ওর কণ্ঠ যেন জমে গেছে, শব্দগুলো বের হচ্ছে না। এহসান গভীর শ্বাস নিয়ে বলল, উনি তোর আম্মু, তোর আপন জন্মদাত্রী জননী। শুধু তোর নয়, তোর বড় ভাই মেহেরাজেরও। তোরা দুজন আমাদের থেকে আলাদা। তুই লক্ষ্য করিসনি? তুই আর মেহেরাজ একরকম, তোদের চলন একরকম। আর মেহেরুবও একেবারে আলাদা। তুই বুঝতে পারিসনি? তোরাই বংশের কেউ নস, তোরা তো মূলত বাঙালিও নস। মেহনুর যেন পাথর হয়ে গেছে। নিজের হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এহসানের প্রতিটি কথাই মিলে যাচ্ছে, কিন্তু কেন? তাহলে কে সে? কিভাবে এসেছে? কেন এসেছে? ও চমকে ওঠে। এহসানের চোখে চোখ রাখলো, গলা কাঁপছিল, তবু ফিসফিস করে বলল, তাহলে আমরা এখানে কিভাবে এলাম? নিশ্চয়ই সব মিথ্যে, তাই না? এহসান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গভীর স্বরে বলল, এক খোদার কসম, আমি একটা অক্ষরও মিথ্যে বলিনি। তোর মা একজন পাকিস্তানি, আর তোর মা আর মেহরুবের মা দূর সম্পর্কের খালাতো বোন ছিলেন। মেহরুবের মায়ের এক খালার বিয়ে হয় পাকিস্তানে। সেই খালাই ছিল তোর নানি, আর তার মেয়ে সেই তোর আর মেহেরাজের মা। মেহনুরের শরীরটা চিমচিম করে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এহসান বলতে লাগলো, 2007 সালে যখন তোর বয়স মাত্র 2 বছর, তখন তোর মা বাবা তোদের 3 জনকে নিয়ে বাংলাদেশে আসেন। তোদের আরও এক বড় ভাই ছিল। একদিন বেড়াতে এসেছিলেন তোর মা আমাদের বাড়িতে। যেহেতু তোর মায়ের আপনজন বলতে এই দেশে কেবল মেহরুবের মাই ছিলেন, তাই উনি এসে দেখা করেছিলেন। তখন থেকেই তোদের চিনি আমরা, আর সে সময় তো আমরা এক পরিবারই ছিলাম। মেনুরের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। এসব শুনে মেনুর স্থির হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেছে মনে হচ্ছে। ওর চারপাশে সবকিছু থমকে গেছে, শুধু এহসানের কণ্ঠ প্রতিধ্বনি হচ্ছে ওর মনের গভীরে। এহসান বলে যাচ্ছিল, সেদিন যেদিন তোদের পাকিস্তান ফিরে যাওয়ার কথা ছিল, সেদিন এয়ারপোর্টে যাওয়ার পথেই তোদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তোদের বাবা আর বড় ভাই সামনের সিটে বসা ছিল, তাই ধাক্কাটা সবচেয়ে বেশি লাগে ওদের ওপর। ঘটনাস্থলে ওরা দুজন মারা যায়, কিন্তু তুই মেহেরাজ আর তোদের মা পিছনের সিটে ছিলি, তাই তোরা বেঁচে যাস। তবে তোদের মা, উনি তখনই মানসিকভাবে ভেঙে পড়েন। উনি বাস্তবতা হারিয়ে ফেলেন, উন্মাদ হয়ে যান। এতদিন পাবনার হাসপাতালে ছিলেন, কিন্তু 1 বছর আগে উনি পালানোর চেষ্টা করেন, আর তখনই আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে উনি কোমায় আছেন সিলেটের এক হাসপাতালে। মেনুরের গলা শুকিয়ে গেছে, একটা শব্দ বের হচ্ছে না। এহসান আবারও বলতে থাকে, গাড়ি দুর্ঘটনার পর মাজহারুল ভাই আর ওনার স্ত্রী তোদের আপন করে নেন, মা বাবার মতো আগলে রাখেন। তোদের তালুকদার বংশের পরিচয়ও ধরে রাখা হয়, তালুকদার নামেই তোদের বড় করা হয়। কিন্তু তোর আসল নাম নূর, আমরা তা বদলে দিয়েছি মাহাজাবিন মেহিনুর করে। মেনুরের দেহটা যেন অবশ হয়ে গেল। ওর চারপাশটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে, বুকের ভেতরটা একটা ফাঁকা শূন্যতা, যেন কেউ একটা ধাক্কা দিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। তাহলে এতদিন যা বিশ্বাস করে এসেছে তা সব মিথ্যা? তাহলে কি সব সম্পর্ক মিথ্যা? মেনুর অসহায় চোখে এহসানের দিকে তাকালো, কাপা কঞ্চে বলল, তাহলে কি সব মিথ্যে? সব সম্পর্কই মিথ্যে? এ বলেই টুকরে কেঁদে উঠল মেহনুর। ওর কান্না এহসানের বুকের ভেতর একটা অদৃশ্য শেলের মতো বিদ্ধ করল। গভীর চোখে মেহনুরের দিকে তাকে এহসান শান্ত অথচ
দৃঢ় কণ্ঠে বলল, সব মিথ্যা, সব সম্পর্কই মিথ্যা। তবে এই এত মিথ্যের মধ্যে একটা সত্যি আছে, একটাই সত্য, আর তা হলো তোর প্রতি আমার ভালোবাসা। মেহনুর আরো জোরে কেঁদে উঠল, আর সহ্য করতে পারল না। এহসান এগিয়ে গিয়ে ওকে শক্ত করে নিজের বুকে টেনে নিল। এক হাতে মেহনুরের মাথাটা আগলে রাখল, আরেক হাতে ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। সব মিথ্যার মাঝে এটাই একমাত্র সত্য যে আমি তোমায় ভালোবাসি। মেহনুর কাঁদতে কাঁদতে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কেঁপে কেঁপে বলল, ছবেন না ভাই, মিথ্যে বলেছেন আপনি। ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা করি। মিথ্যে বলেছেন। এহসান একটু ছাড়লো না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তোর অন্তর আটকে উঠছে, কিন্তু এটাই চিরসত্য, তুই আমার ভাতিজি নস না, না রক্তের না বংশের। কিছু মুহূর্ত পর মেহনুর ঘরের এক কোণে দেয়ালে মাথা ঠেকে বসে আছে, চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে অন্তরটা জ্বলছে, একটা তকতকে আগুন পুড়িয়ে দিচ্ছে তাকে। সারা জীবন যাদের আপন ভেবে সে আজ প্রমাণ হলো তারা কেউই তার আপন নয়। তাহলে কি তার অস্তিত্বই মিথ্যে? নিশ্চয়ই মিথ্যে। সে তো এই দেশেরই না, তাহলে তার অস্তিত্ব মিথ্যা হবে না কেন? নিশ্চয়ই মিথ্যা, সব মিথ্যা। তার ভাইজান, বড় ভাইজান জানি সব, হয়তো জানে, কারণ তখন তার বয়স ছিল 2 বছর আর বড় ভাইয়ের 5 বছর। হয়তো মনেও রেখেছে, হয়তো মনে রাখেনি। এদিকে এহসান মেহনুরকে রেখে আসতে বাধ্য হয়েছে, কারণ বাগানে এক ক্লায়েন্ট এসেছে তাদের কোম্পানির কিছু বড় বড় কন্ট্রাক্ট সই করাতে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে। এহসান এতক্ষণ ধৈর্য ধরে ক্লায়েন্টকে সব বুঝিয়েছে। প্রথমে লোকটা আগ্রহ দেখালো, শেষে এসে না বলে দিল। এহসানের চোখে সন্দেহের ছায়া নেমে এলো। পাশে থাকা এনামের দিকে একবার তাকিয়ে নিয়ে সে বলে উঠল, 1 মিনিট, আমি এর চেয়ে উত্তম প্রজেক্ট রেখেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়ান। ক্লায়েন্ট খুশি হয়ে মাথা নাড়ল। এহসান চেয়ার ছেড়ে উঠে নিজের চাদরটা ঠিক করে দ্রুত বাড়ির দিকে পা বাড়ায়। ঘর ঢুকে সোজা কাপড় রাখার কক্ষে গিয়ে দরজাটা ঠাস করে আটকে দিল। মেনুর ধ্যানমগ্ন ছিল। দরজার শব্দে চমকে তাকালো কিছুক্ষণ এক দৃষ্টিতে। দরজার দিকে তাকাতেই ওর শরীরটা কেমন অবশ হয়ে গেল, কারণ দরজা খুলে এহসান যখন বেরিয়ে এলো ওর হাতে একটা বিশাল স্নাইপার রাইফেল আর অন্য হাতে গান রাখার স্ট্যান্ড। মেনুর থমকে গেল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এটা দিয়ে কাকে মারতে চাচ্ছে? এহসান সোজা ব্যালকনিতে চলে আসে, স্ট্যান্ডটা রেলিং এর সাথে চুম্বকের মতো আটকে নেয়, তারপর সাবধানে স্নাইপার রাইফেল সেট করে নেয়। ব্যালকনির পর্দার আড়ালে দাঁড়িয়ে নিশানা ঠিক করে, টার্গেট সোজা ক্লায়েন্টের মাথা। মেহনুর ধীরে ধীরে শ্বাস আটকে এহসানের পেছনে আসে। বেলকনিতে এসে থমকে দাঁড়ায়। রাইফেল সেট হয়ে গেছে। এহসান ট্রিগারের উপর আঙুল রাখতে মেহনুর কাপা কাপা গলে ফিসফিস করে পড়ে, কাকে মারবেন? মারবেন না? এহসান মুহূর্তের জন্য ওর দিকে একবার তাকালো, তারপর কপাল কুঁচকে কঠোর স্বরে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, এটা তোর বেয়াদবি করার সময় নয়, বেয়াদব নারী। বলে আবার নিশানায় চোখ রাখলো, তারপর এক কিংবদন্তি হেড শট নিল। বসে থাকা লোকটির এক শটে মাথার খুলি উড়ে গেল, এতে তার রক্ত ছিটকে গিয়ে উপস্থিত সবার গায়ে পড়ল। এহসান ছোট করে মুচকি হেসে নিজের পকেট থেকে ফোন বের করে এনামকে কথা। এনাম নিজের মুখে থাকা রক্ত মুছে ক্ষিপ্ত স্বরে ফোন ধরে এহসানকে বলে, মালিকানা সমস্যা কি? এহসান ধীর স্বরে বলে, ওর শার্টের সামনের পকেটের কলম ভালো করে দেখো, শালা কুত্তার বাচ্চা আমাদের প্রজেক্টের আইডিয়া রেকর্ড করে অন্য কাউকে বেচে দেওয়ার পরিকল্পনা করছিল। এই বলে ফোন কেটে দেয় এহসান। মেনুর ধীর পায়ে বেলকুনির কিনারে এগিয়ে গেল, নিচে কি হয়েছে দেখতে চাইলো। তখন এহসান ওর হাত চেপে ধরে চেপে বলল, কিছু দেখা লাগবে না, চুপচাপ আগের মতো কক্ষে চলে যা। মেনু রাগে ওর হাত ঝাঁকি সরিয়ে নিল, তারপর চোখের আগুন নিয়ে বলল, পাপি হাত দিয়ে স্পর্শ করবেন না আমায়, ঘৃণা লাগে, ঘৃণা। কিভাবে মারতে পারলেন একটা ক্ষুদ্র কারণের জন্য একটা মানুষকে? মেনুরের কথায় যেন আগুন জ্বলে উঠে, কিন্তু এহসান সে স্থির, কোনো প্রতিক্রিয়া নেই তার, বরং পরম মমতায় সে মেহনুরের হাত ধরে এক ঝটকায় টেনে নেয় নিজের বুকের কাছে। 2 হাতে শক্ত করে চেপে ধরে ওর কোমর, যেন এতটুকু দূরে সইতে পারে না। তুই আমায় ঘেন্না করবি নাকি ভালোবাসবি সেটা
তোর ব্যাপার, এতে আমার কিছু যায় আসে না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তুকা একদম সহ্য করতে পারি না, তাই উড়িয়ে দিয়েছি ওরে। যেন এতটুকু দূরে সরতে না পারে। এহসান মেনুর কোমর একটু বেশি জড়িয়ে চেপে ধরেছে, তাই মেনু তাদের দাঁত চেপে এহসানের 2 হাত খামচে ধরে বলে, আমার কষ্ট হচ্ছে, ছাড়ুন। কিন্তু এহসান ছাড়ল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল। বলল, কষ্ট হলে হোক, আমার ধ্বংসের আগুনে যদি তোকে একটু পোড়াতেই হয়, তবে ক্ষতি কি? মেনুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সত্যি খুব কষ্ট হচ্ছিল তার। কষ্ট হওয়ারই তো কথা। এহসানের পুরুষালী হাত এভাবে শক্ত করে চেপে ধরেছে তার কোমর। চোখ মুখ কুচকে গেল ওর, কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, ছিঁড়ে নেবেন নাকি এখন শরীরের মাংস, যে এভাবে খাবলে ধরে আছেন? ছাড়ুন বলছি। এহসান চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে রইল, তৃষ্ণাত দৃষ্টি। তবে আজ সে যা দেখেছে তা একেবারে অপ্রত্যাশিত। ঘৃণা, নিখাত নির্মম ঘৃণা। মেনুরের চোখে আজ স্পষ্ট ঘৃণার প্রতিচ্ছবি। যে কেউ ছুরি বসিয়ে দিয়েছে তার কলিজায়। গত রাতে তো এমন ছিল না, কাল রাতে তো কত সুন্দর চোখে তাকিয়েছিল সে, তাহলে আজ এমন কেন? দুর্বল গলা এহসান বলল, আর একবার শুধু ঘৃণাহীন দৃষ্টিতে তাকানো যায় না আমার পানে? শুধু একবার মেহিনুর। মেনুর থমকে গেল। এই মানুষটাকে সত্যি পাগল হয়ে গেল। সে কঠিন স্বরে বলল, আপনি শুধু ঘৃণারই যোগ্য, শুধু ঘৃণার। এহসান নিঃশব্দে হেসে ফেলল, ব্যাকুল কণ্ঠে বলল, হ্যাঁ, আমি ঘৃণার যোগ্য। সারা জীবন ঘৃণা কর আমায়, কিন্তু আজ, অন্তত আজ একবার ঘৃণাহীন চোখে তাকাও আমার প্রাণে। মেনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার কি করা উচিত? তার চোখের সামনে এত বড় সত্য, এত বড় ভয়াবহতা, একটা খুন, এত রক্ত। এহসান কি বুঝছে না তার অবস্থান? না, সে নিশ্চয়ই বুঝছে না। যদি বুঝতো তবে কি এমন করতো? আহত চোখে তাকিয়ে মেনুর বলল, আপনি বুঝলেন না আমায়, বুঝলেন না আমার পরিস্থিতি। বুঝবেন কি করে? আপনি তো আর আমার আত্মার কেউ নন যে আমার অন্তরের অবস্থা বুঝবেন। এহসান এক ঝটকায় ওকে আরো কাছে টেনে আনলো। হাত বাড়িয়ে মেনুরের চোখের নিচে জমে থাকা জল মুছে দিতে দিতে বলল, তুই আমার আত্মা রাখলে আর তোর অন্তরের কথা আমি জানবো না, এমন কি আর হয়? আমি জানি তুই ভেঙে পড়েছিস, কিন্তু সত্যি এটাই, তুই এই বংশের কেউ নস, তুই এই দেশেরও কেউ নস। মেনু ডুকরে কেঁদে উঠলো, তবে ঠোঁট চেপে কান্না আটকে বলল, এহসান তাহলে কি আমার অস্তিত্বই মিথ্যে? আবারও ওর চোখের জল মুছে দিয়ে মৃদু হেসে বলল, তোর অস্তিত্ব মিথ্যা হয় কি করে? কারণ তোর অস্তিত্ব যে মিশে আছে আমার আত্মা রাখলে। মেনুর নাড়ি ভরে তাকিয়ে বলে, আপনার পাপী অস্তিত্বের অংশীদার আমি হতে চাই না। এহসান এক ঝটকায় মেনুরের নিজের বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলল, তুই আমার পাপী অস্তিত্ব নয়, বরং তুই আমার সব পাপের মধ্যে একমাত্র পবিত্র অস্তিত্ব। মেনুর চুপচাপ এহসানের বুকে মাথা রাখে কাপা কাপা হাতে প্রথমবারের মতো নিজ ইচ্ছা আঁকড়ে ধরল এহসানকে। যেন এই মুহূর্তে সে কোনো শক্ত খুঁটির সন্ধান পেয়েছে, যেন সে ভেঙে পড়তে পারে, দিশেহারা হতে পারে। এহসানও আরো শক্ত করে জড়িয়ে নিল আপন নারীকে। মেনুর বারবার ফুপিয়ে কেঁদে উঠছে, আরো 2 হাতে এহসানের পাঞ্জাবির পেছনের অংশ খামচে ধরেছে। দম বন্ধ করা কান্নায় বুক ফেটে যাচ্ছিল ওর, নিজের কথা ভেবে, নিজের আপন মা বাবার কথা ভেবে, এহসানের নিকৃষ্টতার কথা ভেবে, আপন পরের ফারাক ভেবে, সেই ছোট্ট তালুকদার বাড়ির কথা ভেবে। মিলিয়ে ওর ছোট্ট মাথায় যেন কিছু আর ধরে না। এত এত ঘৃণা, এত অভিমান। তবু আজ এই পৃথিবীতে যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে সেই বুকে, মাথা রেখে অঝরের কাছে কলিজা ছিঁড়ে যাচ্ছে মেহনুরের। যে নিজের সে তেজি বেয়াদব নারীকে এভাবে নিজের বুকে ঢলে পড়ে কাঁদতে দেখে এহসানের অন্তর বিষাদে ভরে উঠল। তবে এটাই তো বাস্তব, এটাই চিরসত্য। সে ধীরে ধীরে মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদো, যত ইচ্ছা কাঁদো, তবে মনে রেখো আমি এহসানের এই বক্ষস্থল শুধু তোমার, আর এখানেই হবে তোমার সর্বোত্তম ঠাঁই। আপনি খুব বাজে লোক। আপনি কথায় কথায় মানুষ খুন করেন, তাও নিকৃষ্টভাবে। আপনি আমাকে নিকৃষ্টভাবেই নিজের করে রেখেছেন। খুব খারাপ। আপনি খুন। মেহনুর এহসানের বুকে মাথা গুজে অশ্রু চেপে ধরে বলে, কথাগুলো বলার পরও সে এহসানের বুকে মাথা গুজে থাকে, যেন ওখানেই আশ্রয় খুঁজে পেয়েছে, অথচ অভিযোগও সেখানেই। এহসান
নিঃশব্দে শুনে একটা কথাও বলে না। এখন বলার কিচ্ছু নেই। তার নারী ভেতর থেকে তছনছ হয়ে গেছে। এই ভেঙে পড়া অন্তরকে তো তাকেই আগলে রাখতে হবে। সে জানে নারীদের অন্তর কাচের মতন, একটু চাপ দিলেই চূর্ণ হয়ে যায়। নারীদের মন মোমের মতো, একটু উত্তাপে গলে যায়, কারণ তারা মায়ের জাত। তাদের হৃদয়ে থাকে মাতৃসুলভ মমতা। এহসান ধীরে ধীরে মেহনুরের মাথায় হাত বুলিয়ে দেয়, আর মেহনুর নিজের অশ্রুতে তার চাদর পাঞ্জাবি সব ভিজিয়ে দেয়। একসময় কান্না ধীরে ধীরে স্মিত হয়। মেহনুর ধীরে মাথা তুলে এহসানের বুক থেকে। এহসানের বুকের বাঁ পাশে খচখচ করে ওঠে। তার নারীর কান্নার পর চেহারাটা কেমন মোহময় হয়ে উঠেছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, নাকের আগা চুকচুকে লাল হয়ে গেছে, চোখের জল শুকিয়ে লাল হয়ে আছে, আখি জোড়া গোলাপি, অধর কাঁপছে। মনে হচ্ছে নিজের অধর দিয়ে ছুঁয়ে দেখবে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তার নারী রেগে গেলে ক্ষিপ্ত হয়ে উঠবে। এহসান মেহনুরের চোখের জল মুছে দিয়ে কপালে এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দেয়, তারপর গলায় গভীর স্বরে বলে, একটা কথা জেনে রাখিস, যত যাই হোক তুই শুধু আমার। আমি এহসান তোর অধিকারী। তুই আছিস আমার আত্মা রাখলে, তুই আছিস আমার অন্তরে, তুই গেথে আছিস এই পাপিষ্ঠ বুকের বাপাশে। এহসানের চোখের গভীরতা দেখে মেহনুর স্থির হয়ে যায়, কেমন যেন শূন্য লাগতে থাকে। তারপর মলিন গলায় বলে, আপনি আমায় আপনার ভাবলেও আমি কখনোই আপনার হব না। এহসান মুচকি হাসে। বোকা নারী, তুই আমার হয়ে গেছিস, হালালভাবেই হয়ে গেছিস। তুই আমার, আমি তোকে আমার করে নিয়েছি, তাও হালাল করে। তুই শুধু আমার। মেহনুরের বুক থকথক করে উঠে। কেন এমন হচ্ছে? কেন মনে হচ্ছে এই অনুভূতিগুলো নতুন? কিন্তু সে নিজেকে সামনে নিয়ে বলে, আপনি আমায় হালাল করে পাননি, কারণ আপনি আমায় জোর করে নিজের করে নিয়েছেন, আর এটা কখনোই হালাল হবে না। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কি করতাম বল? 9টা বছর তোকে চেয়েছি, তোকে হালালভাবে চেয়েছি, বারবার তোকে চেয়েছি, কিন্তু তোর ওই স্বার্থপর বাপ চাচার দেয়নি। জমি পর্যন্ত দিয়েছি, কিন্তু ওই মির্জাফররা তোকে আমার হতে দিল না। তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে, তাই তোকে এমনভাবে নিজের করে নেওয়া ছাড়া আমার উপায় ছিল না। মেহনুর কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ ডাক দিল। এহসান ধীর পায়ে দরজা দিকে এগিয়ে গেল, এক ঝটকায় কপাট খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন তার মা এনিসা বেগম। এনিসা বেগম এহসানকে এড়িয়ে ঘরে প্রবেশ করলেন। মেহনুর দ্রুত চোখ মুখ মুছে নিয়ে ঘরে আসে, কিন্তু তার চোখে লালচের আবার নাকের ডগায় জমে থাকা অশ্রুর ছাপ সবই এনিসা বেগমের চোখ এড়ালো না। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন মেহনুরের সামনে, দাঁড়িয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, তুমি যেতে চাও বাড়ি? মেহনুর খানিকক্ষণ চুপ করে রইল। কাল থেকে তিনি তুই না বলে তুমি বলছেন কেন? তবে কি তিনি সত্যি মেনে নিয়েছেন যে সে এই ঘরের বউ? মনে হাজারো প্রশ্ন জমে, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। একবার এক পলক তাকালো এনিসা বেগমের দিকে, পরক্ষণে চোখ ঘুরিয়ে এহসানের দিকে। এহসান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে গভীর দৃষ্টি নিয়ে। আচ্ছা, যদি সে বলে হ্যাঁ আমি যেতে চাই, তাহলে এহসান কি সত্যি তাকে ছেড়ে দিবে, নাকি নিশ্চিত কেটে নদীতে ভাসিয়ে দিবে? সে তো স্পষ্ট বলেই দিয়েছে, মেহনুর আমার, কেবল আমার। মেহনুর নিঃশব্দে। মেহনুর নিঃশ্বাস চেপে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, না, আমি এখন যেতে চাই না। নিসা বেগম চোখ সরু করলেন, এক মুহূর্ত ছেলের দিকে তাকালেন, তারপর আবার মেহনুরের দিকে। সত্যি করে বলো, ভয় না পেয়ে বলো। মেহনুর নিঃশব্দে মাথা নেড়ে একে উত্তর দিল। না, আমি সত্যি বলছি। নিসা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আসছি। এনিসা বেগম চলে যেতে এহসান ধীরে ধীরে দরজাটা বন্ধ করে নিল। তারপর ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে এলো মেহনুরের দিকে। ছোটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, যা তার চোখেও ছড়িয়ে পড়েছে। এগোতে এগোতে বলে, বাহ, আমার বেয়াদ্দপ নারী, দেখি কিছু হলেও আদব শিখেছে। মেহনুর আতঙ্কিত চোখে কিছু উঠতে চাইল, কিন্তু পারল না। এক ঝটকায় এহসান তার কোমর চেপে ধরে জাপটে ধরে নিজের বুকের সাথে। মেনু হকচুকি উঠে, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস তীব্র হয়ে এসেছে। তখনই এহসান হাসি মাখা মুখে বলল, এত সুন্দর আদব দেখালির জন্য তো কিছু দিতেই হয়। মেনুরের শ্বাস আটকে গেল। কি? এহসান মুচকি হেসে মেনুরের মুখের দিকে
ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনলো। মেহনুরের শরীর শিউরে উঠলো। বিদ্যুতের ঝটকার মতো একটা অনুভূতি সারা শরীর ছড়িয়ে পড়ল। কোমর এমনিতেই অবশ্যই আছে, কারণ এহসানের শক্ত বাহু তাকে আঁকড়ে ধরে রেখেছে। আর এখন এহসানের শরীরে সেই চিরচেনা ঘ্রাণ তার নাকে এসে লাগতেই দম বন্ধ হয়ে এসেছে। এই ঘ্রাণ, এই উষ্ণতা, এই অধিকার, মেহনুর কেমন যেন মাতাল হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ঠিক তখনই এহসান তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। একবার, দুইবার, তিনবার, গভীর দীর্ঘক্ষণ ধরে মেহনুরের দেহ কেঁপে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল, যেন কোনো নিষিদ্ধ স্পর্শ তাকে ছুঁয়ে গেছে। এহসানের এটা তোর পুরস্কার আমার বোকা নারী। কণ্ঠ এক ধরনের মোহময় গাম্ভীর্য, যা মেহনুরের বুকের ধকধকানিতে আরো বাড়িয়ে দিল। আল্লাহ, এই অধিকার, এই অদ্ভুত অনুভূতি, মেহনুরকে সত্যি আজ এহসানে হয়ে গেছে। এহসান বিরক্তিকরের সঙ্গে মেহনুরকে ছেড়ে দিয়ে চোখ ঘুরিয়ে তাকালো ফোনের দিকে। একটু শান্তিতে বেগমকে ভালোবাসতেও পারলাম না এই ফোনের জন্য। মোবাইল কানে দিতেই ওপাশ থেকে হাসিবের অস্থির কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আজকের মিছিলে রফিকের পোলাপান খুব সমস্যা করেছে, কয়েকজন গুরুতর আহত। কি করবো কন, বড় খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি। সাথে সাথে এহসানের কপালে রক ফুলে উঠলো। দাঁতে দাঁত চেপে গলা খটখটে করে পড়লো। এহসান তোরা কই? ভাই, আখিলের কাছাকাছি আছি। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল, তারপর ভয়ানক শান্ত সুরে বলল, ওরেও ওর ভাইয়ের মতো ওপরে পাঠাতে হবে। আগে তোরা ওর পোলাপানরে বেদম পিটা, ইচ্ছে মতো মার, শুধু জানে মারিস না। হ ভাই, ওরা এখন আমাদের হাতে বন্দি, পুলিশও আছে। এহসানের চোখ ক্রমশ সংকীর্ণ হয়ে এলো। তোরা ওদের নিয়ে 6 নম্বর গোডাউনে যা, অ্যাসিডের ড্রামে ডুবিয়ে দে, তবে সবাইকে না, যারা দোষী শুধু ওদেরই। আমি আসতেছি। আর শোন, যারা আহত তাদের হাসপাতালে নিয়ে যা। না ভাইজান, লাগবে না, তাদের হাসপাতালে ভর্তি করাই দিছে। আপনি এখন আসেন। এহসান ফোন কেটে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। দরজার পেছনে রাখা ছোট্ট শেলফ খুলে ভেতরে থেকে একটা তীক্ষ্ণ ছুরি বের করলো, সাথে একটা পিস্তল। ঠান্ডা চোখে এগুলো পাজামার পকেটে গুজে নিল। পেছনে দাঁড়িয়ে থাকা মেনুর হতভম্ব। এই পুরুষ কি কিছুক্ষণ আগেও তাকে কোমলভাবে আগলে রেখেছিল, এখন এক নিমিষে যেন রক্তপিপাসু শাপথ হয়ে উঠেছে। তার মন বলছে এহসানকে থামাতে হবে, কিন্তু সে কি শুনবে? হয়তো না। তবু আমতা আমতা করে মেহনুর বলে উঠল, কাউকে মারবেন না। এহসান থমকে গেল, ধীর চোখে তাকালো তার নারীর দিকে। ঠোঁটে এক পাশে হালকা হাসি ফুটলো। এই মারবো না তো, শুধু আবর্জনা সরিয়ে দিব দুনিয়া থেকে। বলে এহসান গাড়ির চাবি হাতে নিল, আরেকবার মেনুরের দিকে তাকালো, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। মেনুর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এহসান দ্রুত 6 নম্বর গোডাউনে পৌঁছালো। ভেতরে ঢুকেই দেখে 20 থেকে 15 জন যুবক শক্ত বাঁশের খুঁটির সাথে বাঁধা নিতর হয়ে পড়ে আছে। এহসান ধীর পায়ে এগিয়ে গেল। একজন লোক সাথে সাথে একটা চেয়ার এনে ওর সামনে রাখলো। গায়ের চাদরটা ঠিক করে চেয়ারটা গা এলিয়ে দিল এহসান। পায়ের উপর পা তুলে নিল, হাতের আঙুলগুলো তালুবন্দি করলো। তারপর এক গভীর নির্মম দৃষ্টি দিয়ে সামনের লোকগুলোর দিকে তাকালো। একটু সময় পার হলো, তারপর খুব শান্ত স্বরে বলল, কয়জন আহত হয়েছে? 4 জন। কেমন আহত, বেশি না কম? কমও না বেশিও না, মাথা ফেটে গেছে, হাঁটু থেতলে গেছে, এরকম। এহসান ঠোঁট চেপে ধরল, তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে দাঁত চেপে গর্জে উঠল, চুপচাপ বল, কোন কোন শুয়োরের বাচ্চা মেরেছিস আমার লোকজনকে? আমার লোকজনের মায়েরা তোদের জন্য হাসপাতালে বসে কাঁদছে, বল কে মেরেছিস? কিন্তু সবাই মাথা নিচু করে থেকেই উত্তর দিল। এহসানের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো। এদের সম্পর্কে খোঁজ নিয়েছিস তো? হাসিব মাথা ঝাঁকিয়ে বলল, জি ভাই, এরা সব বড় মাপের সন্ত্রাসী। এহসান ফ্রি কুচ গেল। কেমন সন্ত্রাসী বলতো শুনি? হাসিব এবার ওদের দিকে তাকিয়ে বলল, মারামারি থেকে শুরু করে ধর্ষণ অবধি। ধর্ষণ? শব্দটা যেন বজ্রপাতের মতো এহসানের মগজে আঘাত করলো। তার চোখ ধূসর আগুনে জ্বলে উঠল। আর কোনো প্রশ্ন নয়, তার কণ্ঠ কাঁপল না, বরং ভয়ানক স্থিরতা নিয়ে বলল, যারা যারা ধর্ষণের সাথে জড়িত তাদের প্রাইভেট পার্ট কেটে দে, তারপর অ্যাসিডের ড্রামে ডুবিয়ে মার।
আর যারা জড়িত না তাদের গুলি করে উড়িয়ে দে। চারপাশে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। কেউ কাঁপছে, কেউ নিঃশব্দে কেঁদে ফেলেছে। ঘরের ভেতরে থমথমে নীরবতা। এক পাশে পড়ে আছে নিথর শরীরগুলো। কিছুজন করুণ মুখে চেয়ে আছে এহসানের দিকে। কাঠের চেয়ারে বসে এহসান এক দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়েছিল। তার চোখে না ছিল করুণা, না ছিল সহানুভূতি, কেবলমাত্র শীতল তীক্ষ্ণ সিদ্ধান্ত। একজন গলাটা খাকারি দিয়ে বলে উঠল। এহসান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কোটের কালারটা ঠিক করে এক পলক বদ্যিদের দিকে তাকায়, তারপর খুব শান্ত গলায় বলে, তোদের উপর ছেড়ে দিলাম, কিন্তু যারা নারীদের অসম্মান করেছে ওদের একটাও যেন বেঁচে না থাকে। তারপর এক ধরনের ভয়ঙ্কর শীতলতা নিয়ে হাসিবের দিকে ফিরে বলে, আর তুই রাতের টিকিট কেটে ফেল। আজ রাতেই তুর্কি যাবি রফিককে মারার জন্য। ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি। হাসিব এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে ধীর স্বরে বলে, ভাইজান, ওরে মারার জন্য আপনি একাই যথেষ্ট। এহসান এবার সত্যিকারের হাসে, কিন্তু সেই হাসির মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর ধাঁচ ছিল। হাসি শেষ হতেই না হতেই নিচু গলায় বলে, এত ছোট একটা কাজ নিজ হাতে করতে হয় না রে ভাই, আমি তো বড়দানি ছক্কা মারবো। তারপর এক পাশে পায়চারি করতে করতে বলে, রফিক এখন দেশে নেই, তুর্কিতে গেছে, ওখানেই শেষ করতে হবে। ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি, 3 দিনের মধ্যে ওর কলিজাটা আমি আমার হাতে চাই। কথাগুলো এতটাই দৃঢ় ছিল যে হাসিব আর কোনো প্রশ্ন করার সাহসই পেল না। শুধু মাথা চাকালো। এহসান শেষবারের মতো বন্দীদের দিকে একবার তাকায়, তারপর পিস্তলটা কোমরে গুজে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বেরোনোর আগে একবার থেমে বলে, তুই রাতের টিকিট কেটে ফেল, আমি অন্য জায়গায় যাচ্ছি। এবারই দরজা ঠেলে বেরিয়ে গেল। আর হাসিব তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এই মানুষটাকে সে কখনো পুরোপুরি বুঝতেই পারবে না। এশার পর বাড়ির রান্নাঘরে জুড়ে ব্যস্ততা। এশার আজান ধ্বনিত হওয়ার পরও কাজ থামার নাম নেই। বেলা 5টা থেকেই শুরু হয়েছে মাছ কাটা, কিন্তু শেষ হওয়ার নাম গন্ধ নেই। 7-8 বালতি টাটকা মাছ নিয়ে আসা হয়েছে ফিশারি থেকে। কেবল বাড়ির গৃহিণীরাই নয়, কাজের মহিলারাও এক প্রকার হাঁপিয়ে উঠেছেন। ধারালো বটিতে মাছ কাটতে কাটতে হাত কেঁপে যাচ্ছে, তবুও থামার সুযোগ নেই। মেহনুরও ওদের সঙ্গে আছে, এক কোণে বসে ধৈর্য ধরে মাছ কাটছে। চারিদিকে মাছের আঁশ আর রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিরক্ত মুখে গামছা দিয়ে ঘাম মুছছে, আবার কেউ হাঁপাতে হাঁপাতে বলছে, আল্লাহ, এই মাছ কি আর শেষ হবে না? তবে রান্নাঘরের পাশের বারান্দায় বসে থাকা বড়দের চোখে মুখে অন্যরকম আনন্দ। এত এত মাছ এসেছে, আজ দারুণ এক ভোজের আয়োজন হবে। এহসান সকালে বেরিয়ে দিনের শেষে বাড়ি ফিরে কক্ষে প্রবেশ করে। মেহনুরকে না দেখে তার মনটা উদাস হয়ে উঠল। হাতে থাকা নিজের বেগমের জন্য আনা ব্যাগগুলো পাশে রেখে নিজেও এক পাশে বসে পড়ল। মেহনুরের অনুপস্থিতিতে ঘরটাকে শূন্য শূন্য মনে হচ্ছিল। তার মাথায় একটি প্রশ্ন, মেহনুর কোথায়? অস্থির মন শান্ত হতে চাচ্ছিল না, কিন্তু মেহনুরের আসার সম্ভাবনায় এক ধরনের আশায় জন্মে নিল। এহসান চোখ বন্ধ করে কিছু সময় অপেক্ষা করতে থাকলো, যেন মেহনুরের ছায়া কোথাও কাছেই রয়েছে। এহসান জানে আজ মাছ ধরা হয়েছে ওদের মাছের কয়েকটি জমিতে, তাই হয়তো মেহনুর মাছ কাটতে ব্যস্ত। কিন্তু এহসানের চোখ আর মানছে না। মনের তৃষ্ণা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে আপন নারীকে দেখার জন্য। তাই তাড়াতাড়ি নিচে নেমে আসে, পরে গোসল করা যাবে, আগে একবার নিজ বেগমকে দেখে নেওয়া যাক। তাই বেরিয়ে আসে কক্ষ থেকে। উদ্দেশ্য নিজের মনে তৃষ্ণা মেটারও, নিজের নারীকে মন ভরে দেখা। তাড়াতাড়ি নিচে চলে আসে এহসান, তারপর রান্নাঘরে প্রবেশ করে। প্রবেশ করতে দেখতে পায় সবাই মাছ কাটতে ব্যস্ত। এশা আর মেহনুর পাশাপাশি বসে মাছ কাটছে আর কি একটা নিয়ে গল্প করছে। এহসান নীরবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের আপন নারীর হাসি মাখা মুখশ্রী পানে। মেহনুরের হাসি মাখা মুখ দেখে অন্তর অবধি ঠান্ডা হয়েছে। এত এত পাপ, এত অপবিত্রতা, এত অশান্তির মধ্যেও যেন একটুখানি শান্তি মেলে। এহসান জানে এই যে মেহনুর হাসছে, গল্প করছে, সবই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা। মেহনুর যতই শান্ত দেখাচ্ছে ততটাই অশান্ত তার মন। নিজের সম্পর্কে এত বড় একটা চিরসত্য শুনে নিশ্চয়ই কেউ ভালো থাকতে পারবে না। আর অন্তত তার নারী তো নয়ই, কারণ তার নারী অল্পতে ভেঙে পড়ে, মোমের মতো গলে যায়। তার নারীর মন যে কোমল। এহসানকে রান্নাঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখে এনিসা বেগম কিছুটা হতবুদ্ধি হয়ে যান। তার ছেলে তো রান্নাঘরে সহজে আসে না, তাহলে আজ নিশ্চয়ই আপন বেগমের টানে। তাই এনিসা বেগম মেহনুরকে উদ্দেশ্য করে বলেন,
মেহনুর তুমি ওঠো, হাত ধুয়ে এহসানকে চা দাও, সে চায়ের জন্য রান্নাঘরে এসেছে। এনিসা বেগমের কথা সবাই এক পলক রান্নাঘরের দরজার দিকে তাকায়। প্রথমে সবাই অবাক হলেও পরে ঠিকই সব বুঝে যায়। মেনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, কেন জানি কেমন কেমন লাগছিল তার। সারাদিন এই পাপিষ্ঠ পুরুষের মুখ সে আজ দেখেনি, তবে এখন যেন মনের কোথাও না কোথাও শান্তি অনুভব করছে। মেনুর আর কিছু না ভাবে না, চুপচাপ উঠে রান্নাঘর বেসিনে হাত ধুয়ে নেয়। এহসান বলে, চা কক্ষে পাঠিয়ে দিও, আমি যাচ্ছি। মেনুর এক পলক এহসানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর মাথা নাড়ায়। এহসান জবাব পেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষে এসে একখানা লুঙ্গি আর তাওয়াল নিয়ে বাথরুমে প্রবেশ করে, উদ্দেশ্য ভালো করে গোসল করে পবিত্র হওয়া। মেনুর চা বানিয়ে সবার উদ্দেশ্যেই বলে। কি করব? চা কে নিয়ে যাব? আয়েশা বেগম বলেন, তুমি নিয়ে যাও একটু কষ্ট করে, কারণ সবাই কাজে ব্যস্ত। মেনুর বলে। আচ্ছা। মেনুর যাওয়ার জন্য পা বাড়ালো। এনিসা বেগম পেছন থেকে বললেন, তোমার আর আশা লাগবে না, আমরাই সব গুছিয়ে নেব। মেনুর পেছনে তাকে শুধু মাথা নাড়ায়। মেনুর চলে যেতে সবাই হেসে ওঠে, কারণ সবাই বুঝতে পেরেছে এহসানের ব্যাকুলতা। সবাই বুঝতে পারলেও বোকা মেনুর তা জানে না, হয়তো এমন চিন্তাই মাথায় আনিনি। মেনুর কক্ষে প্রবেশ করে, চায়ের ট্রে হাতে ধীর পায় বিছানার দিকে এগিয়ে আসে। কক্ষে ঢুকতে দেখতে পায় এহসান বাথরুম থেকে বের হচ্ছে। পরনে শুধু একখানা লুঙ্গি আর কাঁধে ঝুলানো একখানা সাদা তাওয়াল, যা দিয়ে চুল মুছছে সে। মেনুরের চোখে স্পষ্ট ভেসে উঠে এহসানের ফর্সা নিখুঁত ভয়ঙ্কর সুন্দর শরীর, সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায় সে। ছি ছি, কতটা নির্লজ্জ হয়ে যাচ্ছে আমি এই নির্লজ্জ পুরুষের সাথে থেকে, যে এভাবে তাকিয়েছিল। মেনুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এহসান মেনুরকে এভাবে দেখে চিৎকারি মেরে বলে, যা দেখার তো দেখে নিলি, এখন লজ্জা পাচ্ছিস কেন? মেনু চোখ ছোট করে বলে, আমি কখন তাকালাম আর কি দেখলাম? এহসান হাসতে হাসতে এগিয়ে আসে। বোকা ভাবিস না মাইনারি, কখন কিভাবে তাকাস আমি সব জানি। আর রইল বাকি দেখার, সবই তো দেখে নিলি, শুধু আমার এহসান আর কিছু বলতে পারে না। মেনুর ওর হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে তা চেপে বলে, চাটা গিলে নিন। এহসান এক পলক চায়ের কাপের দিকে তাকায়, ফের মেনুরের দিকে চেয়ে বলে, এখন তার চা গিলতে ইচ্ছা করছে না? মেনুর বিরক্ত হয়ে বলে, তো কি গিলতে ইচ্ছে করছে শুনি? এহসান ঠোঁট কেটে হেসে বলে, তোকে গিলতে ইচ্ছে করছে, তাও চকলেটের মতো। এমন উক্তি শুনে মেনুরের লজ্জায় কান দিয়ে গরম বাতাস যেন বের হতে থাকে। মনে মনে ভাবে, কি লজ্জা আছি, এত খারাপ এই পুরুষ। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। শরীরের লোম খাড়া হয়ে গেছে এত নির্লজ্জ কথায়। মেনুর আর এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা চলে যায় কাপড় রাখার ঘরে। সারা শরীর এখনো মাছের গন্ধে ভরা, সারাদিন কেঁদে ভেতরটা অশান্ত হয়ে আছে, এখন গোসল করা খুবই দরকার। কক্ষে প্রবেশ করে তার চোখ যায় তার আলমারির দিকে। সে জানে আলমারি দরজা খুললে তার কাপড়গুলি রাখা আছে, তবে আজ এহসান নিজে তাকে কাপড় তুলতে দেয়নি। মেনুর হতবাক হয়ে যায়, আলমারি খুলে দেখে এটা আসলে অনেক বড়। সে ভেবেছিল হয়তো কয়েকটা শাড়ি আর কিছু সাধারণ কাপড় রাখা হবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। আলমারি 7টি অংশে বিভক্ত, এক অংশে সুতির শাড়ি, অন্য অংশে নেট আর সিল্কের শাড়ি, একেবারে অন্য অংশে সুতির 3 পিস, গোল্ড ড্রেস, নামাজের হিজাব, গর্জিয়াস 3 পিস, আরো অনেক সুন্দর শাড়ি, ড্রেস, বোরকা, হিজাব, নিকাব রাখা। মেনুর একে একে ড্রয়ারগুলো খুলে দেখে, প্রতিটি ড্রয়ারে রয়েছে আতর, সুগন্ধি আর সাজসজ্জার নানা উপকরণ। জীবনের প্রথম এত সাজসজ্জার জিনিস দেখে সে। মেয়ে হওয়া সত্ত্বেও কখনো নিজের ঠোঁটে লিপস্টিকও লাগায়নি, আর সাজগোজ তো অনেক দূরের ব্যাপার। তবে এখন এসব দেখার সময় নেই, তাই তাড়াতাড়ি একটা কালো রঙের 3 পিস নিয়ে নেয় এবং আলমারির দরজা বন্ধ করে দেয়। তবে যখন সে পেছনে ফিরে যায় তখন আবারও তার চোখে পড়ে এহসানের দিকে। সে দেখে এহসান কক্ষে পা রাখছে, সম্ভবত কাপড় পরার জন্যই এসেছে। যাই হোক, বেহায়া পুরুষ, এখন কাপড় তো দিবি। আর সেই বেহায়া চোখগুলো বেহায়া পুরুষের দিকে যাবে না। এমনটা ভেবে মেনু নিজে একটু আশ্বস্ত করে নেয়। এহসান ওর দিকে এক পলক তাকিয়ে যে আলমারিতে টি শার্ট রাখা থাকে সেই দিকে এগিয়ে যায়, উদ্দেশ্য একটা টি শার্ট নেওয়া। তাই মন মতো টি শার্ট খুঁজতে থাকে। মেনুর এক দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে রয়েছে।
কেন জানি তার শুধু এহসানের পানে তাকাতে ইচ্ছে করে, কোনো বিশেষ কারণ ছাড়াই। শুধুমাত্র তাকে থাকতে ইচ্ছে হয়, কিন্তু কেন তা সে জানে না। সে শুধু জানে এহসানকে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। এভাবে তাকাতে তাকাতে মেহনুর কক্ষ থেকে বের হতে উদ্যত হয়, কিন্তু তার অসাবধানতার কারণে কক্ষ থেকে বের হওয়ার পথে হঠাৎ দেয়ালের সাথে মাথা ঠুকে যায়। আর ঠুকবে না কেন? সে যে এহসানের পানে তাকিয়ে হাঁটছিল। এমন হঠাৎ ধাক্কায় মেহনুরের মাথায় তীব্র ব্যথা অনুভব করে। ব্যথার তীব্রতায় তার সব কিছু ঘুরতে শুরু করে, যেন দুনিয়া এক জায়গায় থেমে গেছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসে, আল্লাহ। মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে ব্যথা এতটা তীব্র যে তাকে আর সামলানো যাচ্ছে না।